বয়স কমানো কি সম্ভব? বার্ধক্য থেকে যৌবনের দিকে এগিয়ে চলা কি সম্ভব? সময়ের সাথে সাথে আপনার অ্যাকচুয়াল এজ ক্রমশ বৃদ্ধি পাবেই, কিন্তু আপনার বায়োলজিক্যাল এজ কি কমানো সম্ভব? মানে ধরুন একজন মানুষের বয়স 60 বছর, কিন্তু তার শরীরের সেলগুলোকে, তার অর্গানগুলোকে পরিবর্তিত করে এমন করে দেওয়া হলো যে সে একটা 20 বছরের মানুষের মতো এফিশিয়েন্টলি কাজ করছে। এমন ঘটনা ঘটানো কি সম্ভব? অর্থাৎ বয়স 60 হওয়া সত্ত্বেও কর্মক্ষমতা একটা 20 বছরের মানুষের সমান করে তোলা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। যেমন ডক্টর ডেভিড সিনক্লেয়ারের অ্যাকচুয়াল এজ 55, কিন্তু এক্সপেরিমেন্টে দেখা গেছে তার বায়োলজিক্যাল এজ 35। তার বায়োলজিক্যাল এজ আরও কমছে, তিনি যৌবনের দিকে এগিয়ে চলেছেন। বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট ডিজিজ ইত্যাদি। বয়স বৃদ্ধি যদি আটকানো যায় অথবা বায়োলজিক্যাল এজ যদি কমানো সম্ভব হয়, তাহলে আমাদের অ্যাকচুয়াল এজ বৃদ্ধি পাবে, অথচ শরীরে বিভিন্ন রোগের উৎপাত হবে না। অটোমেটিক্যালি আমাদের লাইফ স্প্যান বাড়বে। লাইফ স্প্যান নামক বইতে ডক্টর ডেভিড সিনক্লেয়ার দেখিয়েছেন কিভাবে বায়োলজিক্যাল এজ কমানো সম্ভব। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে কেন? কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে সেলগুলো তাদের নিজস্বতা হারিয়ে ফেলে, অর্থাৎ আইডেন্টিটি হারিয়ে ফেলে। ইন্টারসেলুলার কমিউনিকেশন, অর্থাৎ পাশাপাশি থাকা সেলগুলোর নিজেদের ভেতরে বোঝাপড়া ঠিকমতো হয় না। কোষের ভেতরে অবস্থিত যে কারখানায় এনার্জি তৈরি হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া ঠিকমতো কাজ করতে পারে না। কোষের ভেতরে বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো উল্টো পাল্টা হতে শুরু করে, অর্থাৎ শরীরের বিভিন্ন সেলগুলোর কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু কেন সেলগুলোর কর্মক্ষমতা কমবে? শরীরে বিভিন্ন সেলগুলো জন্মাচ্ছে, কিছুদিন বেঁচে থাকছে, তারপর সেলগুলোর মৃত্যু হচ্ছে, আবার নতুন সেল জন্মাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের, এমনকি একজন বয়স্ক ব্যক্তির শরীরের সেলগুলো সব নতুন সেল। তাহলে একজন বয়স্ক ব্যক্তির শরীরের নতুন সেলগুলোর কর্মক্ষমতা একজন অল্প বয়সী মানুষের নতুন সেলগুলোর কর্মক্ষমতার তুলনায় কম হয় কেন? একটা সেল কিভাবে কাজ করবে সেই সমস্ত গাইডলাইন্স থাকে ডিএনএর ভেতরে। তাহলে কি বয়স বাড়ার সাথে সাথে ডিএনএর ভেতরে থাকা কিছু ইনফরমেশন চেঞ্জ হয়ে যায়, তাই সেলগুলো আগের মতো কাজ করতে পারে না? না, জন্মানোর সময়ে ডিএনএর ভেতরে যে ইনফরমেশনগুলো থাকে মৃত্যুর সময়ও একই ইনফরমেশন থাকে। যদিও ডিএনএ মিউটেশনের ফলে ডিএনএর ভেতরে থাকা ইনফরমেশন কিছুটা পরিবর্তিত হয়ে যায়, কিন্তু সেটা তো এক্সেপশনাল কেস। ডিএনএর ভেতরে থাকা ইনফরমেশনগুলোর যদি পরিবর্তন না হয়ে থাকে, মানে সেল কিভাবে কাজ করবে সেই গাইডলাইন্সগুলো যদি একই থাকে এবং সেলগুলো যদি সব নতুন সেল হয়ে থাকে, তাহলে বয়স বৃদ্ধির সাথে সাথে সেলগুলোর কর্মক্ষমতা কমতে থাকার কথা নয়। তাহলে কমতে থাকে কেন? তাহলে কি ডিএনএর ভেতরে থাকা সমস্ত গাইডলাইন্স একই থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরের সেলগুলো সেই গাইডলাইন্সগুলো ঠিকমতো পড়তে পারে না, তাই মিসগাইডেড হয়ে যায়? ব্যাপারটি কি অনেকটা এরকম যে একটা বই যদি খোলা বাতাসের ভেতরে দীর্ঘদিন পড়ে থাকে, তাহলে লেখাগুলোর উপরে ধুলো পড়ার কারণে লেখাগুলো ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে। একটা সময় পর লেখাগুলো ঠিকমতো পড়া যায় না। লেখাগুলো পড়া না গেলেও লেখাগুলো উপস্থিত থাকে। ডিএনএর ভেতরে এইরকম কিছু কি ঘটে, যে কারণে ডিএনএর ভেতরে সঠিক গাইডলাইন্স থাকা সত্ত্বেও ঠিকমতো পড়তে না পারার কারণে সেলগুলো মিসগাইডেড হয়ে যায়? বইয়ের উদাহরণের ক্ষেত্রে ধুলোগুলো সরিয়ে দিলেই বইয়ের লেখা আবার পড়া সম্ভব। তাহলে কি ডিএনএর ভেতরেও এইরকম কিছু করা সম্ভব, যাতে সেলগুলো ডিএনএতে থাকা গাইডলাইন্স অনুযায়ী কাজ করতে পারে? যদি সম্ভব হয়, তাহলে বায়োলজিক্যাল এজ কমানো সম্ভব হবে, এজ রিভার্সিং সম্ভব হবে। মাতৃগর্ভে আফটার ফার্টিলাইজেশন কোনো শিশুর জীবন যখন জাস্ট শুরু হয়, তখন তার হার্ট, লাংস, কিডনি কিছুই তৈরি হয় না। যে সেলগুলোর সাহায্যে বিভিন্ন অর্গান তৈরি হয়, সেই সেলগুলোকে বলে এমব্রায়োনিক স্টেম সেল। বিভিন্ন অর্গানের সেলগুলোর গঠন এবং কার্যকারিতা আলাদা আলাদা। একটা নার্ভ সেলের গঠন এবং কার্যকারিতা একটা স্কিন সেলের গঠন এবং কার্যকারিতার থেকে আলাদা, অথচ প্রায় সমস্ত ভিন্ন ভিন্ন ধরনের সেলগুলো সব এমব্রায়োনিক স্টেম সেল থেকেই তৈরি হয়েছে। এই নার্ভ সেল, স্কিন সেল, এমব্রায়োনিক স্টেম সেলের ভেতরে একই ডিএনএ আছে, এমনকি একটা শরীরের সমস্ত সেলের ভেতরে থাকা ডিএনএর ভেতরে একই ইনফরমেশন থাকে। তাহলে ভিন্ন ভিন্ন সেলের গঠন এবং কার্যকারিতা আলাদা হয় কিভাবে? একজন অ্যাডাল্ট মানুষের একটা অ্যাডাল্ট সেল
আর তার জীবন শুরুর এই এমব্রায়োনিক স্টেম সেল নিশ্চয়ই একই রকম নয়। একটা অ্যাডাল্ট সেলকে এমব্রায়োনিক স্টেম সেলে পরিণত করা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে বয়স কমানো সম্ভব হবে। এই অসম্ভব কাজটা সম্ভব করে দেখিয়েছেন জাপানিজ সায়েন্টিস্ট ডক্টর শিনিয়া ইয়ামানাকা। অ্যাডাল্ট সেলকে এমব্রায়োনিক স্টেম সেলে কনভার্ট করে দেখানোর জন্য 2012 সালে ডক্টর শিনিয়া ইয়ামানাকা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই আবিষ্কারের গভীরেই তো রয়েছে বার্ধক্য থেকে যৌবনের দিকে এগিয়ে চলার সম্ভাবনা। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন বয়স বৃদ্ধির গভীরে লুকিয়ে থাকা ইন্টারেস্টিং বিজ্ঞানটা আসলে কি, এবং এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে বয়স বৃদ্ধির গতি কমানো সম্ভব। এমনকি আপনি জানতে পারবেন কিভাবে শরীরের বয়সকে উল্টো ডিরেকশনে ঘুরিয়ে দেওয়া সম্ভব, অর্থাৎ এজ রিভার্সিং। ডেভিড সিনক্লেয়ারের লেখা বই লাইফ স্প্যানে বর্ণিত কনসেপ্টের উপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার মনে হতে পারে শরীরের বয়স বৃদ্ধি হলো একটা রোগ, এবং এই রোগ সারিয়ে তোলাও সম্ভব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু। আমি সুভাষিস আছি আপনার সাথে। লেটস বিগিন। বিভিন্ন ধরনের সেল দিয়ে আমাদের শরীরটা তৈরি, যেমন নার্ভ সেল, লিভার সেল, হার্ট সেল, স্কিন সেল ইত্যাদি। এদের প্রত্যেকের গঠন এবং কার্যকারিতা আলাদা আলাদা, এবং একজন ব্যক্তির প্রত্যেকটা বিভিন্ন সেলের ভেতরে একই ধরনের ডিএনএ থাকে, একই ধরনের গাইডলাইন্স রয়েছে। সেল কিভাবে কাজ করবে, সেলের গঠন কেমন হবে, সেই গাইডলাইন যদি ভিন্ন ভিন্ন সেলের মধ্যে একই থাকে, তাহলে ভিন্ন ভিন্ন সেল ভিন্ন ভিন্ন কাজ করে কিভাবে, ভিন্ন ভিন্ন গঠন হয় কিভাবে। যেমন ইলেকট্রিক্যাল সিগন্যাল এফিশিয়েন্টলি ক্যারি করার জন্য নার্ভ সেলের ভেতরে লম্বা লম্বা অ্যাকশন থাকে। আবার লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি যাতে বেশি বেশি অক্সিজেন ক্যারি করতে পারে, যাতে সেলের ভেতরে বেশি বেশি হিমোগ্লোবিন থাকতে পারে, তাই আরবিসির ভেতরে নিউক্লিয়াস থাকে না। কিন্তু নার্ভ সেল এবং আরবিসির ভিতরে তো একই ডিএনএ আছে, একই গাইডলাইন আছে, তাহলে তাদের আচরণের ভিতরে এতটা পার্থক্য থাকে কিভাবে? পাশাপাশি একই সাইজের দুটো ঘরে যদি একই পাওয়ারের দুটো করে লাইট বাল্বের কানেকশন থাকে, তাহলে দুটো ঘরে আলোর উজ্জ্বলতা, আলোর ইন্টেন্সিটি আলাদা হয় কিভাবে? ভেরি সিম্পল অ্যান্সার, লাইটের সুইচ অন অ্যান্ড অফের প্যাটার্ন আলাদা করে দেওয়ার মাধ্যমে দুটো ঘরে আলোর ইন্টেন্সিটি আলাদা করে দেওয়া সম্ভব। একটা ঘরে দুটো লাইটেরই সুইচ অন, কিন্তু অন্য ঘরে একটা লাইট অন এবং অপরটা অফ অবস্থায় থাকলে দুটো ঘরে আলোর ইন্টেন্সিটি আলাদা হয়ে যাবে। অর্থাৎ দুটো ঘরে একই পাওয়ারের লাইটের কানেকশন থাকা সত্ত্বেও জাস্ট সুইচ অফ অ্যান্ড অনের প্যাটার্ন আলাদা করে দেওয়ার মাধ্যমে দুটো ঘরে লাইটের ইন্টেন্সিটি আলাদা করে দেওয়া সম্ভব। সিমিলারলি একই শরীরের দুটো ভিন্ন অর্গানের দুটো ভিন্ন সেলের ভেতরে একই ডিএনএ থাকা সত্ত্বেও ডিএনএর ভেতরে আলাদা আলাদা অংশের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার পার্থক্যের মাধ্যমে, অর্থাৎ ভিন্ন ভিন্ন জিনের সুইচ অফ অ্যান্ড অনের ভেরিয়েশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন গাইডলাইন্স তৈরি হওয়া সম্ভব। বিষয়টা বোঝার জন্য ধরুন কোনো একজনের ডিএনএতে যে গাইডলাইনগুলো আছে তার মধ্যে 4 নম্বর গাইডলাইনটা হলো সেলকে দেখতে নার্ভ সেলের মতো হতে হবে, এবং 5 নম্বর গাইডলাইনটা হলো সেলকে দেখতে লোহিত রক্তকণিকার মতো হতে হবে। এখন কোনো সেলের ক্ষেত্রে 5 নম্বর গাইডলাইনটা ব্লকড থাকার কারণে যদি কাজ করতে না পারে, কিন্তু 4 নম্বর গাইডলাইনটা ওপেন থাকার কারণে যদি কাজ করতে পারে, তাহলে 4 নম্বর গাইডলাইন অনুযায়ী সেলটাকে দেখতে হবে নার্ভ সেলের মতো। আবার অন্য কোনো সেলের ক্ষেত্রে 5 নম্বর গাইডলাইনটা ওপেন থাকার কারণে যদি কাজ করতে পারে, কিন্তু 4 নম্বর গাইডলাইনটা ব্লকড থাকার কারণে যদি কাজ করতে না পারে, তাহলে 5 নম্বর গাইডলাইন অনুযায়ী সেলটাকে দেখতে হবে লোহিত রক্তকণিকার মতো। অর্থাৎ একটা নির্দিষ্ট সেলের কথা বিবেচনা করলে দেখা যাবে ডিএনএ গাইডলাইনের কোনো কোনো পয়েন্ট অ্যাক্টিভ, আবার কোনো কোনো পয়েন্ট ইনঅ্যাক্টিভ। অর্থাৎ একই ধরনের ডিএনএর ভিন্ন ভিন্ন জিনের সুইচ অফ অ্যান্ড অনের ভেরিয়েশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন গাইডলাইন তৈরি হওয়া সম্ভব। এই ভিন্ন ভিন্ন গাইডলাইন তৈরি হওয়ার মাধ্যমে দুটো সেলের আচরণের ভেতরে পার্থক্য তৈরি হওয়া সম্ভব। এই সংক্রান্ত বিদ্যাকে বলে এপিজেনেটিক্স। অল্প বয়সে শরীরের সেলগুলো এফিশিয়েন্টলি কাজ করতে পারে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেলগুলো এফিশিয়েন্টলি কাজ করতে পারে না। এই কথার অর্থ হলো সেলগুলো কেমন আচরণ করবে সেই বিষয়ে সেলগুলো আগের মতো ইনস্ট্রাকশন পাচ্ছে না, মানে সিস্টেমের ভেতর
ইনফরমেশন লস হচ্ছে। কিন্তু ইনফরমেশন লস ডিএনএতে হয় না, জিনোমে হয় না, ডিএনএ সিকোয়েন্সে হয় না। ইনফরমেশন লস হয় এপিজিনোমে, মানে ডিএনএর কোন অংশের সুইচ অফ থাকবে অথবা কোন অংশের সুইচ অন থাকবে এই সম্পর্কিত ইনফরমেশন লস হয়। তাই সেলগুলো তার আচরণ ভুলতে শুরু করে। একটা নার্ভ সেল তার আচরণ ভুলে গিয়ে একটা স্কিন সেলের মতো আচরণ করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে অনেকের কানে, পিঠে, ঘাড়ে অতিরিক্ত চুল গজাতে শুরু করে। কিছু জিনের সক্রিয় হয়ে ওঠা অথবা নিষ্ক্রিয় হয়ে যাবার কর্মকাণ্ড ভুলভাল হওয়ার কারণে। এপিজেনেটিক ইনফরমেশন কিছুটা লস হওয়ার কারণে সেল তার আইডেন্টিটি কিছুটা হারিয়ে ফেলে। এই লস অফ এপিজেনেটিক ইনফরমেশনের গভীরে রয়েছে যৌবন থেকে বার্ধক্যের দিকে এগিয়ে চলার গল্প। আবার এই এপিজেনেটিক ইনফরমেশন ফিরে পাওয়ার গভীরেই রয়েছে বার্ধক্য থেকে যৌবনের দিকে এগিয়ে চলার সম্ভাবনা। এই এপিজেনেটিক সম্বন্ধে সঠিকভাবে বুঝতে হলে জিন এবং ডিএনএর গঠন এবং কার্যকারিতা সম্পর্কে একটুখানি ধারণা থাকা প্রয়োজন। আমাদের শরীরের ভেতরে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে বিভিন্ন রকমের প্রোটিন মলিকিউল তৈরি হয়। এই বিভিন্ন প্রোটিন মলিকিউলগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ করে। আমাদের শরীরের ভেতরে প্রোটিন দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের এনজাইম, যেগুলো শরীরে বিভিন্ন প্রকার কাজ করে শরীরকে বাঁচিয়ে রাখে। আপনার শরীরে কী ধরনের প্রোটিন কতটা পরিমাণ তৈরি হবে তার উপর নির্ভর করে আপনি কালো হবেন না ফর্সা হবেন, বেটে হবেন না লম্বা হবেন ইত্যাদি। এবং আপনার শরীরে কী ধরনের প্রোটিন কতটা তৈরি হবে সেই সমস্ত ইনফরমেশন থাকে আপনার ডিএনএর ভেতরে। ডিএনএ 4 ধরনের নিউক্লিওটাইড মলিকিউলস দিয়ে তৈরি: অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন অ্যান্ড থাইমিন। এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে ভিন্ন ভিন্ন অর্থবহ সেন্টেন্স তৈরি করতে পারে। ঠিক সেই রকমভাবে ডিএনএর ভেতরে অবস্থিত 4 ধরনের নিউক্লিওটাইড আলাদা আলাদা বিন্যাসে অর্থাৎ আলাদা আলাদা সিকোয়েন্সে সজ্জিত হয়ে আলাদা আলাদা ডিএনএ তৈরি করে। এই 4 ধরনের নিউক্লিওটাইড আপনার এবং আমার দুজনের ডিএনএর ভেতরেই রয়েছে। কিন্তু আপনার ডিএনএ অ্যান্ড আমার ডিএনএর ভেতরে বেসিক পার্থক্যটা হলো আমাদের দুজনের ডিএনএতে নিউক্লিওটাইডের সিকোয়েন্সটা আলাদা, তাই ডিএনএর ভেতরে থাকা ইনফরমেশনগুলো আলাদা। তাই ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি হওয়ার কর্মকাণ্ডগুলোও আলাদা, তাই আপনি এবং আমি আলাদা। অনেকগুলো জিন পরপর জুড়ে জুড়ে ডিএনএ তৈরি হয়। এক একটা জিনের ভেতরে এক এক ধরনের ইনস্ট্রাকশন থাকে। কোনো জিনের ভেতরে রয়েছে চোখের কালার কি হবে সেই সম্পর্কিত ইনস্ট্রাকশন, আবার কোনো জিনের ভেতরে রয়েছে শরীরটা লম্বা হবে না বেটে হবে সেই সম্পর্কিত ইনস্ট্রাকশন ইত্যাদি। ডিএনএ যদি একটা গাইডলাইনের বই হয়ে থাকে তাহলে বিভিন্ন জিন হলো সেই বইয়ের এক একটা চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা স্পেসিফিক কাজের কথা লেখা থাকে। কিন্তু ডিএনএ এমন একটা বই যে বইয়ের সমস্ত চ্যাপ্টার পড়া কোনো একটা নির্দিষ্ট কোষের পক্ষে সম্ভব হয় না। মানে কোনো একটা নির্দিষ্ট সেলের ক্ষেত্রে কিছু কিছু জিন কাজ করতে পারে, আবার কিছু কিছু জিন কাজ করতে পারে না। তাই ভিন্ন ভিন্ন সেলের ক্ষেত্রে নিট গাইডলাইনটা আলাদা আলাদা হয়ে যায়। তাই সেলের গঠন এবং কার্যকারিতা আলাদা হয়ে যায়। জিনের সুইচ অফ অ্যান্ড অনের ভেরিয়েশনের মাধ্যমে যে নিট গাইডলাইনগুলো তৈরি হয় একেই বলে এপিজেনেটিক ইনফরমেশন। যদি কোনো কোষের পক্ষে ডিএনএ বইয়ের সমস্ত চ্যাপ্টার পড়া সম্ভব হয়ে থাকে তাদের বলে স্টেম সেল। এই সেলগুলোর থেকে যে কোনো ধরনের সেল তৈরি হওয়া সম্ভব। যেমন জীবনের শুরুর দিকে এমব্রায়োনিক স্টেম সেল থেকেই বিভিন্ন ধরনের সেল এবং অর্গান তৈরি হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। জিনের ভেতরে থাকা ইনফরমেশন অনুযায়ী যখন প্রোটিন তৈরি হয় তাকে বলে জিন এক্সপ্রেশন, অর্থাৎ জিনের সুইচ অন হলো। আর যখন কোনো জিন ব্লকড থাকার কারণে জিনের ভেতরে থাকা ইনফরমেশন অনুযায়ী প্রোটিন তৈরি হতে পারে না তাকে বলে জিন সাইলেন্সিং, অর্থাৎ এক্ষেত্রে জিনের সুইচ অফ থাকে। এখন প্রশ্ন হলো জিনের সুইচ অন অ্যান্ড অফ কিভাবে ঘটে? এক একটা ডিএনএ অনেক লম্বা। এত লম্বা লম্বা ডিএনএ সেলের নিউক্লিয়াসের ভেতরে ছোট্ট একটুখানি জায়গায় থাকে কিভাবে? ঘুড়ি ওড়ানোর জন্য ব্যবহৃত অনেক লম্বা লম্বা সুতো যেমন লাটাইতে গুটিয়ে রাখা হয়, সিমিলারলি ডিএনএ হিস্টোন নামের এক প্রকার প্রোটিনের উপর জড়ানো অবস্থায় থাকে। ডিএনএর ভেতরে থাকা ফসফেট গ্রুপের নেগেটিভ চার্জের কারণে ডিএনএর চার্জ নেগেটিভ হয় আর হিস্টোন পজিটিভলি চার্জড হয়।
আর যেহেতু পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করতে পারে, তাই পজিটিভ হিস্টোন লাটাইতে নেগেটিভ ডিএনএর সুতো শক্ত করে জড়িয়ে থাকে। ঘুড়ি ওড়ানোর জন্য যেমন লাটাই থেকে সুতো ছাড়ার প্রয়োজন, সিমিলারলি ডিএনএর ভেতরে থাকা জিনের কাজ করার জন্য জিনকে হিস্টোন সারফেস থেকে আলাদা হতে হবে। কিন্তু অপোজিট চার্জ তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে তাদের আটকে রেখেছে, আলাদা হবে কিভাবে? ডিএনএ অ্যান্ড হিস্টোনের সাথে যদি কোনো কেমিক্যাল এজেন্ট যুক্ত হয়ে যায় এবং এই কেমিক্যাল ট্যাগ যুক্ত হওয়ার ফলে তারা যদি তাদের চার্জ হারিয়ে ফেলে, তাহলে তারা আর পরস্পরকে আকর্ষণ করবে না। ফলে জিন হিস্টোন থেকে আলাদা হয়ে যাবে। জিন নতুন প্রোটিন তৈরি করতে পারবে। জিনের সুইচ অন হবে। যেমন নেগেটিভলি চার্জড অ্যাসিটাইল গ্রুপ হিস্টোনের সাথে জুড়ে গেলে হিস্টোনের পজিটিভ চার্জ নিউট্রাল হয়ে যায়। ফলে হিস্টোনের উপর জিনের গ্রিপ কমে যায়, জিন আলগা হয়ে যায়, মানে জিনের সুইচ অন হয়ে যায়। আর যদি হিস্টোন এবং জিন শক্তভাবে আটকে থাকে, তাহলে জিন কাজ করতে পারবে না, অর্থাৎ জিনের সুইচ অফ, মানে জিন সাইলেন্সিং। মিথাইল গ্রুপ, অ্যাসিটাইল গ্রুপের মতো কিছু কেমিক্যাল ট্যাগের ডিএনএ এবং হিস্টোনের সাথে যুক্ত হয়ে যাওয়া অথবা আলাদা হয়ে যাওয়ার মাধ্যমে জিনের সুইচ অফ অ্যান্ড অন হয়ে যাওয়াকে বলে এপিজেনেটিক মডিফিকেশন। এখানে ডিএনএ মিথাইলেশন সম্পর্কে ছোট করে একটুখানি বলি। মিথাইল গ্রুপ যখন ডিএনএর সাথে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে অ্যাটাচ হয়ে যায়, তাকে বলে ডিএনএ মিথাইলেশন। ডিএনএ যে 4 ধরনের বেস দিয়ে তৈরি, তার মধ্যে একটা ধরন হলো সাইটোসিন। সিপিজি সিকোয়েন্সের সাইটোসিন বেসের সাথে মিথাইল গ্রুপ অ্যাটাচ হয়ে যাওয়ার কারণে কয়েকটা প্রসেসের পর হিস্টোন থেকে অ্যাসিটাইল গ্রুপ আলাদা হয়ে যায়। নেগেটিভলি চার্জড অ্যাসিটাইল গ্রুপ হিস্টোন থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে হিস্টোনের পজিটিভ চার্জ বেড়ে যায়। ফলে নেগেটিভলি চার্জড জিনের সুতো মোর পজিটিভলি চার্জড হিস্টোন লাটাইতে আরও শক্তভাবে আটকে যায়, অর্থাৎ ওই জিনের সুইচ অফ হয়ে যায়। ফলে জিন আর তার মধ্যে কোড করা গাইডলাইন অনুযায়ী প্রোটিন তৈরি করতে পারে না, অর্থাৎ জিন সাইলেন্সিং। আবার অন্য এক ধরনের এনজাইমের সাহায্যে মিথাইল গ্রুপ সাইটোসিন বেস থেকে আলাদা হয়ে যেতে পারে। মিথাইল গ্রুপ ডিএনএ থেকে আলাদা হয়ে যাওয়ার ফলে নেগেটিভলি চার্জড অ্যাসিটাইল গ্রুপ হিস্টোনের সাথে জুড়ে যায়। ফলে হিস্টোনের পজিটিভ চার্জ নিউট্রাল হয়ে যায়। ফলে হিস্টোনের উপরে জিনের গ্রিপ কমে যায়, জিন আলগা হয়ে যায়, মানে জিনের সুইচ অন হয়ে যাওয়া। অর্থাৎ জিনের সাথে মিথাইল গ্রুপ অ্যাটাচ হলে জিনের সুইচ অফ হয়ে যায়, আর ডিট্যাচ হলে জিনের সুইচ অন হয়ে যায়। অর্থাৎ শরীরের প্রতিটা আলাদা আলাদা সেলের ডিএনএতে সব জিনগুলো একত্রে কাজ করতে পারে না। মিথাইলেশনের কারণে কোনো কোনো জিন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কোন জিনটা কাজ করতে পারবে আর কোন জিনটা কাজ করতে পারবে না, তার উপর নির্ভর করে সেলের আইডেন্টিটি, সেলের গঠন এবং কার্যকারিতা। বয়স যত বাড়তে থাকে, তত জিনের এক্সপ্রেশন অ্যান্ড সাইলেন্সিংয়ে সমস্যা আসতে থাকে। মানে যে জিনটার সুইচ অফ থাকার কথা, সেই জিনটার সুইচ অন হয়ে যায়। আবার যে জিনটার সুইচ অন থাকার কথা, সেই জিনটার সুইচ অফ হয়ে যায়, অর্থাৎ এপিজেনেটিক ইনফরমেশন লস হয়। যেমন টিউমার সাপ্রেসার জিন টিউমার তথা ক্যান্সার হতে বাধা দেয়, কিন্তু মিথাইলেশনের কারণে এই টিউমার সাপ্রেসার জিনের সুইচ যদি অফ হয়ে যায়, তাহলে শরীরে ক্যান্সার হবার সম্ভাবনা বেড়ে যায়। আপনার ডিএনএর মিথাইলেশন প্যাটার্ন কেমন আছে সেটা স্টাডি করে আপনার বয়স বলে দেওয়া সম্ভব, এবং এই মিথাইলেশন প্যাটার্ন স্টাডি করে একজন ব্যক্তি আরও কতদিন বাঁচবে সেটাও প্রেডিকশন করা সম্ভব। সময়ের সাথে সাথে এই ইউনিভার্সের এন্ট্রপি ক্রমশ বাড়ছে, শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে এগিয়ে চলছে। আমাদের ডিএনএর এপিজেনেটিক ইনফরমেশনগুলোও শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে এগিয়ে চলেছে। তাই আমাদের বায়োলজিক্যাল এজ বৃদ্ধি পায়। এজিংয়ে ডিএনএ সিকোয়েন্স পরিবর্তিত হয় না, অর্থাৎ এটা বলা যেতে পারে যে এজিং শরীরের হার্ডওয়্যার প্রবলেম নয়, সফটওয়্যার প্রবলেম। সময়ের সাথে সাথে এই সফটওয়্যারে প্রবলেম আসতে শুরু করে, কিন্তু এই প্রবলেম সলভ করা সম্ভব। অর্থাৎ বার্ধক্য থেকে যৌবনের দিকে এগিয়ে চলা সম্ভব, কিন্তু কিভাবে? জাপানিজ সায়েন্টিস্ট ডক্টর ইয়ামানাকা বিশেষ টেকনিকের সাহায্যে শরীরের অ্যাডাল্ট সেলের ডিএনএ থেকে সমস্ত মিথাইলেশন মুছে ফেলে অ্যাডাল্ট সেলকে স্টেম সেলে পরিবর্তিত করে দিয়েছিলেন। স্টেম সেল এমন এক ধরনের সেল
যে সেল থেকে শরীরের যে কোনো ধরনের সেল তৈরি করা সম্ভব, যেমন লিভার সেল, মাসেল সেল, নার্ভ সেল ইত্যাদি। এই টেকনিক অ্যাপ্লাই করে চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক উন্নতি সম্ভব। শরীরের ক্ষতিগ্রস্ত সেলগুলোকে তার শৈশবে ফিরিয়ে দেওয়া সম্ভব। অ্যাডাল্ট টিস্যু অ্যান্ড অর্গ্যানকে শৈশবে ফিরিয়ে দেওয়া সম্ভব। এই সাবজেক্টটা নিয়ে মেডিকেল সায়েন্স দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। ডক্টর ইয়ামানাকা যে টেকনিক অ্যাপ্লাই করে অ্যাডাল্ট সেলকে স্টেম সেলে পরিবর্তিত করেছিলেন, সেই টেকনিকগুলোর একটা পার্ট অর্থাৎ কয়েকটা স্পেশাল জিনকে অ্যাক্টিভেট করে ডক্টর ডেভিড সিনক্লেয়ার একটা বৃদ্ধ মাউসের চোখের দৃষ্টিকে তার শৈশবে ফিরিয়ে দিয়েছিলেন। কয়েকটা স্পেশাল জিনের সুইচ অফ অ্যান্ড অন করে দেওয়ার গল্প আসলে। আমাদের ডিএনএর ভেতরে কয়েকটা স্পেশাল টাইপের জিন রয়েছে যাদের লঞ্জিভিটি জিন বলে, যেমন সার্টুইনস, এএমপি অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ অ্যান্ড এমটর। আসলে এই জিনগুলো এমন কয়েকটা প্রোটিন তৈরি করে যারা অন্য জিনগুলোর সুইচ অফ অ্যান্ড অনকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারে। এই লঞ্জিভিটি জিনগুলোর সুইচ যদি অন হয়ে যায়, তাহলে এরা শরীরের ভেতরে এমন সব কর্মকাণ্ড শুরু করে দেয় যেগুলো আমাদের এজিংয়ের এগেনস্টে কাজ করে। সেলের ভেতরে এপিজেনেটিক ইনফরমেশনগুলোকে মেনটেন করার চেষ্টা করে, এপিজেনেটিক ইনফরমেশনগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জিনগুলো এজিংকে স্লো ডাউন করে দেয়। ইভেন দিস জিন রিভার্স এজিং। ক্ষতিগ্রস্ত ডিএনএগুলোকে মেরামতি করার চেষ্টা করে, ইনফ্লামেশন কমানোর চেষ্টা করে, ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করে টাইপ 2 ডায়াবেটিস আটকানোর চেষ্টা করে, প্রোটেক্ট এগেনস্ট মেটাবলিক সিনড্রোম। এখন প্রশ্ন হলো, লঞ্জিভিটি জিনগুলোকে অ্যাক্টিভেট কিভাবে করা যায়? জিন থেরাপির মাধ্যমে করা যায় অথবা লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যমে করা যায়। কিছু মলিকুলস আছে, যেমন ডায়াবেটিসের মেডিসিন মেটফর্মিন, এনএমএন ইত্যাদি মলিকুলস কয়েকটা ইন্টারমিডিয়েট প্রসেসের মাধ্যমে লঞ্জিভিটি জিনগুলোকে সক্রিয় করে তুলতে পারে, আপনার ডিএনএর এপিজেনেটিক ইনফরমেশনগুলোকে স্টেবিলাইজ করতে পারে। কিন্তু কোনো রকম ইনজেকশন, মেডিসিন, জিন থেরাপি ছাড়াই আপনি আপনার এপিজেনেটিক ইনফরমেশনগুলো যাতে হারিয়ে না যায় তার ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ লঞ্জিভিটি জিনগুলোকে অ্যাক্টিভেট করতে পারেন। অর্থাৎ কোনো মেডিসিন না খেয়েও লঞ্জিভিটি জিনগুলোকে অ্যাক্টিভেট করে আপনি আপনার ডিএনএর এপিজেনেটিক ইনফরমেশনগুলোকে মেনটেন করতে পারেন, বয়স বৃদ্ধি কমাতে পারেন। কিন্তু কিভাবে? লঞ্জিভিটি জিনগুলো সক্রিয় হয়ে ওঠে যখন আমাদের শরীর প্রবলেমের ভেতরে থাকে, যখন আমাদের শরীর প্রচণ্ড ঠান্ডা অথবা প্রচণ্ড গরমের ভেতরে থাকে, অথবা আমরা যখন এক্সারসাইজ করি, আমাদের যখন খিদে পায়, আমরা যখন ডায়েটে ক্যালোরি রেস্ট্রিকশন করি, ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, অর্থাৎ দিনের একটা লম্বা সময় আমাদের পেটে যেন কোনো খাবার না থাকে এমন ব্যবস্থা করি। যেমন রেগুলার ডিনার স্কিপ করা, ব্রেকফাস্ট স্কিপ করা, অথবা অন্য কোনো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপায় ফলো করে আমরা আমাদের শরীরটাকে গ্রোথ স্টেট থেকে সারভাইভাল মোডে শিফট করে দিতে পারি, লঞ্জিভিটি জিনগুলোকে অ্যাক্টিভেট করতে পারি, বায়োলজিক্যাল বয়স বৃদ্ধিকে স্লো ডাউন করে দিতে পারি। একটা বইকে খোলা বাতাসে রেখে দিলে উল্টোপাল্টা ধুলোবালি পড়ে সময়ের সাথে সাথে বইয়ের লেখাগুলো অস্পষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সময়ের সাথে সাথে এই ইউনিভার্স শৃঙ্খলা থেকে ক্রমশ বিশৃঙ্খলার দিকে এগিয়ে চলেছে, অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ ইউনিভার্সের নিট এন্ট্রপি বাড়ছে। এটাই প্রাকৃতিক নিয়ম। সময়ের সাথে সাথে আমাদের ডিএনএর কর্মকাণ্ড শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাবে, এটাও ন্যাচারাল প্রসেস। অর্থাৎ ডিএনএর এপিজেনেটিক ইনফরমেশনগুলো হারিয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। মানে জিনের সুইচ অন অ্যান্ড অফের নিয়ম সব উল্টোপাল্টা হয়ে যাবার কারণে এন্ট্রপি বাড়বে, মানে আমাদের বার্ধক্য আসবে, এটাও ন্যাচারাল প্রসেস। কিন্তু কনসাসলি এনার্জি ইনপুট করে ইউনিভার্সের ছোট্ট একটু অংশের এন্ট্রপি আমরা কমাতে পারি, এলোমেলো জিনিসকে সাজিয়ে রাখতে পারি, ইউনিভার্সের ছোট্ট একটু অংশকে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারি। সিমিলারলি আমাদের কনসাসনেসের দ্বারা আমাদের শরীরকে আমরা ডিসঅর্ডার থেকে অর্ডারের দিকে নিয়ে যেতে পারি। কনসাসলি লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের বায়োলজিক্যাল এজকে স্লো ডাউন করে আমরা আমাদের আয়ুকে বাড়াতে পারি। ভবিষ্যতে মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা খুব অল্প খরচে ডিএনএর এপিজেনেটিক ইনফরমেশন লসকে রিস্টোর করা যাবে, এই আশাও নিশ্চয়ই রাখতে পারি।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।